বড় হয়েছি। এবং আমি চাই যারা ছাত্র বন্ধুরা রয়েছে অনেকেই শিগগিরই এখান থেকে কলেজে যাবে বড় হয়ে, যারা ছোট আছো তারা এখানে ধীরে ধীরে বড় হবে। এই প্রকৃতি, এই ভালোবাসা, এই গাইডেন্স আর কোথাও পাবে না। তোমাদের কাছ থেকে যেরকম প্রতিভারা বার করে নেবেন শিক্ষকরা, তোমরা এখানকার প্রকৃতি, এখানকার সুবিধে সমস্ত কিন্তু উপভোগ করে নাও। আজকে আমি যখন এখানে আসছি, আমার মা এখন একটু হাঁটতে চলতে অসুবিধা হয়, এমনি সুস্থ আছেন। আসার সময় বললেন যে তুই ওখানে যাচ্ছিস চিফ গেস্ট হয়ে, আমার জন্য একটা দুটো ছবি আনিস তো, আমি দেখবো তুই মহারাজদের ওখানে আছিস, সঙ্গে দেখবো। আমি ক্লাস 5-এ ভর্তি হয়েছিলাম যখন, আমার মনে আছে। বাঙালি মায়ের মনে দুঃখ হয় তো, ছেলে কি খাচ্ছে না খাচ্ছে। গোপনে টিফিন কাউন্টার করে সব ওই ভাত টাত মেখে নিয়ে আসতেন রোববার দিনকে, এনে ছাতা খুলে ছাতার পিছনে চুপচাপ বসে আমাকে খাইয়ে দেওয়া হতো। এর অনেক বন্ধুরা, এবং পরে আমরা কথা বলে শুনতে পারতাম যে তুই খেলি রে, আমি আজকে তো চিকেন আর ভাত খেয়েছি। আচ্ছা 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 ঠিক আছে, তুই কি খেলি রে? এটা খেলাম। তো মারা এখন বাবারা লুকিয়ে লুকিয়ে খাইয়ে দিতেন। তারপরে ওই দিনকে বাবা মাদের সাথে কোনো কথাবার্তা হতো না, কে কি পারে না সেই সাবজেক্ট নিয়ে একটুখানি দেখিয়ে দেওয়া, এইসবই হতো। তারপর আবার সময় চলে যেত, আমরাও চাইতাম যে এবার চলে যাক, আমরা এবার ফেরত যাই। আমরাও চাইতাম কতক্ষণে 6টা বাজবে বা 5:30 বাজবে চলে যাবেন, আমরা আবার নিজেদের জায়গায় ফেরত চলে যাব। খুব অনাড়ম্বরভাবে নিজের প্রতিভাটাকে ওপরে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করাটাই কিন্তু এই স্কুলের ব্রত বলে আমি আজও মনে করি, এবং আমার জীবনযাপনের মধ্যে সেটাকে আমি বজায় রেখেছি। তোমরা সবাই ভালো থাকো, বার্ষিক প্রদর্শনী খুব এনজয় করো, এবং মহারাজ এবং শিক্ষকদের আমার প্রণাম। এর মধ্যে অনেকেই রয়েছেন, প্রশান্ত গিরি থেকে শুরু করে অন্যদের সবাইকে দেখতে পাচ্ছি, স্যারেরা রয়েছেন, আবার তাদের প্রণাম জানাই আমি এখান থেকে। আমি যেটুকুনি করতে পেরেছি, আপনাদের আশীর্বাদ ছাড়া এটা হওয়া সম্ভব ছিল না। আজও আশীর্বাদ করুন, যাতে চিরকাল মানুষ এইটুকুনি বলেন যে কৌশিকবাবু ভালো পরিচালনা করতেন, অসম্ভব ভালো হয়তো অভিনয় করতেন, কিন্তু আরও বড় কথা হচ্ছে উনি ভালো মানুষ ছিলেন। তাহলে স্কুলের প্রতি আমার কৃতজ্ঞতা। विवेकानंद सूरये सच्चेत सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। এই আশ্রমের সুযোগ্য সম্পাদক পরম প্রীতিভাজন স্বামী সর্বলোকানন্দজি মহারাজ আজকের এই বৈকালিক অনুষ্ঠানের মুখ্য অতিথি শ্রীযুক্ত কৌশিক গাঙ্গুলি মহোদয়, এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রহ্মচারী তুরীয় চৈতন্য, শ্রদ্ধেয় উপস্থিত সন্ন্যাসী বৃন্দ, পরম শ্রদ্ধেয় শিক্ষক এবং অশিক্ষক কর্মীবৃন্দ, শ্রদ্ধেয় অভিভাবক এবং অভিভাবিকাগণ, সর্বোপরি পরম স্নেহের ছাত্রবৃন্দ, আজকে আমাকে আমন্ত্রণ করা হয়েছিল এই বার্ষিক প্রদর্শনী, সেই প্রদর্শনী উদ্ঘাটন করবার জন্য। আমি এসে দেখে অত্যন্ত গর্বিত, আনন্দিত। আমি ব্যক্তিগতভাবে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবান্দোলনের যে শিক্ষা বিভাগ, অর্থাৎ রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবান্দোলনের যে শিক্ষা অধ্যায়, সেই শিক্ষা অধ্যায়টির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিল অন্ততপক্ষে 34 বছর। এবং সেই সুবাদে আমি যেমন কলকাতায় কাজ করবার সুযোগ পেয়েছি, ঠিক তেমনি সুযোগ পেয়েছি চীনা সীমান্তের নেফাতে দীর্ঘকাল কাজ করবার, তেমনি সুযোগ পেয়েছি বিহারের, এখন ঝাড়খণ্ড, প্রসিদ্ধ বিদ্যালয় সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন টাইমস অফ ইন্ডিয়া গ্রুপকে অনুরোধ করেছেন টপ 20 বেস্ট স্কুলস অফ ইন্ডিয়া অ্যাফিলিয়েটেড টু সিবিএসই তার একটা সার্ভে করে লিস্ট করতে। আমাদের দেওঘরে যে স্কুলটি আছে সেই স্কুলটি বিগত 4 বছর ধরে
চতুর্থ স্থান অধিকার করে আসছে। এবং সেই সুবাদে ভারতবর্ষে আমাদের যে সমস্ত স্কুলগুলো আছে, সে সরকারি হোক বেসরকারি হোক, যারা উৎকর্ষের দাবি রাখে, সব স্কুলই প্রায় দেখেছি। এই ক্ষুদ্র অভিজ্ঞতার ভিত্তিতে আমি বলতে পারি যে আজকে আমি যে প্রদর্শনী দেখেছি, সেটি দেখে আমি সত্যিই খুব আনন্দিত, যুগপৎ গর্বিত যে আমাদের ছেলেরা এগিয়ে যাচ্ছে। কিছুদিন আগে একটি বৈঠক শেষে পশ্চিমবঙ্গের যিনি এখন শিক্ষামন্ত্রী আছেন, এই নরেন্দ্রপুর বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পার্থ চ্যাটার্জি, উনি আমায় বললেন যে মহারাজ, আমার একটা কৌতূহল আছে, একটা প্রশ্ন আছে। আমি বললাম, কি প্রশ্ন? বললো, যত সব রামকৃষ্ণ মিশনে পড়েছে দেখছি পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকলেও তারা স্বস্বক্ষেত্রে দিকপাল। সত্যিই তো তাই। রামকৃষ্ণ মিশন এর ছাত্ররা সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। কিছুদিন আগে একটি ছেলে আমার কাছে এসেছিল, সেই ছেলেটি এসেছিল ওয়াশিংটন ডিসি থেকে। ছেলেটির নাম হচ্ছে মিথুন ব্যানার্জি। সে ওয়ার্ল্ড অ্যালুমনি অ্যাসোসিয়েশন তৈরি করেছে রামকৃষ্ণ মিশনের, অর্থাৎ সমস্ত পৃথিবীতে যে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রাক্তনী, তাদের একটা অ্যাসোসিয়েশন। এবং তোমরা সবাই জানো যে এই বছরটি ঐতিহাসিক একটি বছর রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব আন্দোলনের মানচিত্রে। তার কারণ এই 125 বছর আগে স্বামী বিবেকানন্দ শিকাগোতে আত্মপ্রকাশ করেছিলেন, আবির্ভূত হয়েছিলেন, সমস্ত পৃথিবীকে কম্পিত করেছিলেন। সেই উপলক্ষেও আমরা আমাদের যে প্রধান কার্যালয় আছে রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের, সে প্রধান কার্যালয় থেকে আমরা কর্মসূচি নিয়েছি যে এবছরের শেষের দিকটায় আমরা সারা পৃথিবী সম্ভব না হলেও সারা ভারত পুনর্মিলনী উৎসব করব, এবং সেটি অবশ্যই আমাদের প্রাক্তনীদের নিয়ে। তো পার্থ চ্যাটার্জি যে কথাটি বললেন যে কেন ওরা এত সব ভালো করছে, সত্যিই তো আমিও অবাক হয়ে যাই। আমি গত সপ্তাহে ঢাকাতে গিয়েছিলাম, একটি মেয়ে এলো আমার সঙ্গে দেখা করতে। তা মেয়েটি বললো যে আপনি আসছেন শুনেই আমি এলুম, নাহলে আমি আসতাম না। তাই বললাম, তুমি কি করো? বললো, আমি এখানে ফার্স্ট সেক্রেটারি ইন্ডিয়ান হাই কমিশনে, 17th র্যাঙ্ক পেয়েছিলাম আইএফএসে আমি অপ্ট করেছিলাম। তা আমি যখন 7/8-এ পড়ি, আপনাকে আমি জিজ্ঞেস করেছিলাম হোয়াট উড ইউ লাইক মি টু ডু ইন ফিউচার। আমার মনে আছে, আপনি ভুলে গেছেন, আপনি বলেছিলেন ইউ উইল মেক অ্যান আইএএস অফিসার। তা আমি আইএএস 17th র্যাঙ্ক পেয়ে আইএফএসের জন্য অপ্ট করেছি। আমি এখন ঢাকা ইন্ডিয়ান হাই কমিশনে ফার্স্ট সেক্রেটারি আছি। হাই কমিশনার সাহেব আসবেন, আপনার কথা শুনলাম আপনি আসছেন, তাই আমি দেখা করতে এসেছি। তো সারা পৃথিবীতে এরকম ছড়িয়ে ছিটিয়ে আছে। ব্যক্তিগতভাবে আমার অনেক ছাত্র আছে যারা নাকি সংবাদপত্রের শিরোনামে প্রায়ই থাকে। আমি নাম বলে সময় নষ্ট করতে চাই না। সেটি আন্তর্জাতিক স্তরে, জাতীয় স্তরে এবং রাজ্য স্তরে তো বটেই। তা স্বাভাবিকভাবেই এই প্রশ্নটি তো আমারও মনে আসে, কারণ আমিও ব্যক্তিগতভাবে ইটস এ ভেরি প্লেজেন্ট কোইন্সিডেন্স যে আমিও রামকৃষ্ণ মিশনের একজন প্রাক্তন ছাত্র। তা আমার মনেও অনেক সময় আসে, যেটি এদের মনেও এসছে, পার্থবাবুর মনেও এসছে, যে রামকৃষ্ণ মিশনে পড়লেই সব ভালো করছে, এর সিক্রেট, হোয়াট ইজ দ্য সিক্রেট বিহাইন্ড ইট? তা আমার মনে পড়ে যে স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ, যিনি এই নরেন্দ্রপুরের প্রতিষ্ঠাতা, সেই স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের সঙ্গে বহুবার ঘনিষ্ঠভাবে আমার কথা বলবার সুযোগ হয়েছে, এবং তিনি দেওঘর রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ ছিলেন, প্রিন্সিপাল ছিলেন দীর্ঘকাল। তা লোকেশ্বরজি একটি গল্প বলতেন, খুব সুন্দর গল্প। লোকেশ্বরজি বলতেন যে দেখো, একটি ছেলে, ও বাবা হাত ধরে স্কুলে এসে ঢুকলো,
ক্লাস 5-এ ভর্তি হলো। তারপর 5 থেকে 10ম শ্রেণীতে উঠলো, পরীক্ষা দিল, মাধ্যমিক পরীক্ষা দিয়ে সে বাড়ি যাবে, কারণ এখানে আর উচ্চ মাধ্যমিক নেই। তার ছেলেটি যখন এসেছিল তখন বাবার হাত ধরে এসেছিল, আর যখন যাচ্ছে তখন ছেলেটির বাবা ছেলের হাত ধরে যাচ্ছে, অর্থাৎ ছেলেটির হাত ধরে ওর বাবা যাচ্ছে। তো দেওঘরে কেউ কেউ গিয়ে থাকবেন, যারা গিয়েছেন বৈদ্যনাথ ধাম অনেকেই যান, বিখ্যাত তীর্থস্থান। তো গেটের সামনে একটা বহু পুরনো জাম গাছ আছে, এবং যখন বিদ্যাপীঠ হয় 1921 সালে, তখনও সেই জাম গাছটি প্রায় এরকমই বড় ছিল। কারণ ছেলেরা যখন পড়ে তখন মনে হয় যে এটা একটা জেলখানা। সকালবেলা থেকে রাত্রিবেলা পর্যন্ত শিক্ষক মশাইরা, মহারাজরা এত সব ডুজ অ্যান্ড ডোন্টস, এটা করো না, এটা করো, এটা করতে হবে, ইত্যাদি ইত্যাদি। তাতে করে দীর্ঘকাল ধরে থাকার ফলে মনে হয় এই কোথাকার জেলখানা রে বাবা, সফিস্টিকেটেড জেল। তা সেই জন্য ওই ছেলেটাও বিতস্ত্র। সে যখন পরীক্ষা দিয়ে যাচ্ছে তখন পিছন ফিরে গেটের দিকে তাকিয়ে বলছে, আমার 14th জেনারেশনেও কেউ এখানে আসবে না। তা আসবে না, ঠিক আছে। ছেলে চলে গেছে, বহুদিন দেখা নেই। তারপরে হেডমাস্টার মশাই বসে আছেন অফিসে, মহারাজ বসে আছেন অফিসে। অনেকদিন পর ছেলেটি এসছে। ছেলেটি ধীরে ধীরে কিশোর থেকে তরুণ হয়েছে, তরুণ থেকে যুবক হয়েছে, সংসারে প্রবেশ করেছে, তার একটি ছেলে হয়েছে। এখন ছেলেটি যে হয়েছে সে এখন ক্লাস 5-এ উঠেছে। তো তার হাত ধরে সে ধীরে ধীরে হেডমাস্টার মহারাজের ঘরে ঢুকছে। হেডমাস্টার মহারাজ ওকে দেখেই, তুমি অমুক না? বলো হ্যাঁ। তা তুমি তো দীর্ঘকাল আসনি, আজকে হঠাৎ কি করে? তামতা করে বলছে, মহারাজ ছেলেটি ক্লাস 5-এ উঠেছে, একটা রেসিডেন্সিয়াল স্কুলে দিতে হবে। তো অনেক ভেবে চিনতে দেখলাম এই জায়গাটাই ভালো, তাই নিয়ে এসেছি। তো স্বাভাবিকভাবে যখন এখানে ছাত্ররা থাকে তখন মনে করে যে এটা একটা জেলখানা, কিন্তু সত্যি সত্যি এটা একটি অদ্ভুত আদর্শ স্থান। তার কারণ কি জানো? আমাকে রাজীব গান্ধী, প্রাক্তন প্রধানমন্ত্রী, প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী আমাকে বলেছিলেন যে, স্বামীজি, আমি তখন নেভাতে কাজ করি, আপনার যে the infrastructure of a school is excellent. I am a student of Duni school and I can say that the infrastructure that your school has is in no measure less than what I have seen in Duni. রাজীব গান্ধী কিন্তু বললেন যে, হোয়াট ইজ দ্য স্পেশালিটি? আপনার যে ইনফ্রাস্ট্রাকচার, সেই ইনফ্রাস্ট্রাকচার তো অনেক স্কুলে আছে, স্পেশালিটিটা কোথায়? আমি বললাম, স্পেশালিটি 3টে। বললো যে কি স্পেশালিটি? আর দেখুন, স্পেশালিটি নাম্বার 1, they are imbued with the spirit of Vivekananda. Vivekananda has entered into them unknowingly, unconsciously. এটি একটি। দ্বিতীয় হচ্ছে, আমাদের স্কুলের যত ছেলে মেয়ে আছে, সমস্ত ছেলে মেয়ে আপনি হাতের লেখা দেখুন, কি চমৎকার মুক্তোর হাতের লেখা প্রত্যেকটি ছেলে মেয়ে। আর তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে, এটা একটা কো-এডুকেশন হায়ার সেকেন্ডারি স্কুল। তো এখানে আপনি কোনো জায়গায় এমন কোনো কিছু পাবেন না যাতে করে আপনি অন্য ধরনের উপসংহার বা সিদ্ধান্ত করতে পারেন। অত্যন্ত পবিত্র সম্পর্ক, যেমন বাড়িতে ভাই আর বোন, ঠিক তেমনি আমার ছেলে মেয়েরা এখানে। এই 3টি আমার স্কুলের স্পেশাল ফিচার। যে এখানে তখন মনে হচ্ছে যে স্বামী বিবেকানন্দ আছেন, ঠিক আছে, একজন বড় মহাপুরুষ আছেন, নেতাজিও মহাপুরুষ ছিলেন, আরও সব মহাপুরুষ আছে। কিন্তু যখন বেরিয়ে যায় তখন বুঝতে পারে যে সত্যি সত্যি আমার অজান্তে স্বামী বিবেকানন্দ আমার ভেতরে ঢুকে গেছেন। এটাই হচ্ছে বিশেষ পাওনা। আমি কয়েকদিন আগে একটি ছেলে আমায় ফোন করলো। ছেলেটি বিহারের ছেলে, ওর নাম হচ্ছে সুহস, আমার মনে আছে এখনো নামটি, আমার কাছে পড়েছে 15-20 বছর আগে। তা তখন বাচ্চা ছেলে ছিল। ফোন করে বলছে, মহারাজ हमने टॉप किया आईएएस में। तो अभी बोला मुझे, हमने तो पेपर में, अखबार में देखा, जो पहले जो 4 पोजीशन है वो लड़कियां ने लिया, तो आपने कैसे टॉप किया? मैंने लड़कों में टॉप किया। बोले, पहला जमाना में
लड़कियां में टॉप करती थी, आजकल लड़का में टॉप करना शुरू हुआ, जो भी हो। কিন্তু কথা হচ্ছে যে এই যে ছেলেটি, এই ছেলেটিকে যখন ইয়েতে ভাইবাতে জিজ্ঞেস করলো, ইউপিএসসিতে জিজ্ঞেস করলো যে দেখো তুমি তো বিহারের ছেলে, বিহারের সম্পর্কে অনেক রকম গল্প শোনা যায়, তো তুমি কি মনে করো? বললো হয়তো গল্প সত্যি, কিন্তু আপনি জেনে রাখুন আমি একটি বিশিষ্ট প্রতিষ্ঠানের ছাত্র, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ দেওঘরের ছাত্র। আমরা কোনো সময় পয়সা চুরি করি না, আমরা কোনো সময় মিথ্যে কথাও সচরাচর বলি না। এত ইমপ্রেসড ইউপিএসসির চেয়ারম্যান এবং বোর্ডের মেম্বাররা, সেটি 5th পজিশন, এখনও বোধহয় এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কোথাও হবে হয়তো, বা জয়েন করবে শিগগিরই। তা স্বাভাবিকভাবে এই যে কনফিডেন্স, 3টে জিনিস রামকৃষ্ণ মিশন ছাত্রদের দেয়। কি দেয়? কনফিডেন্স, কনসেন্ট্রেশন, কনভিকশন। কনফিডেন্স দেয়, কনসেন্ট্রেশন। আমাদের ছেলেরা বাঘের মতো, শেরের মতো চলে, আর অন্যান্য স্কুলের ছেলেগুলো কেমন যেন একটু ভাব, তেমন ছেলে মানুষ নয়, নট মাচ অফ ম্যাসকুলিনিটি, এফিমিনেট। কিন্তু রামকৃষ্ণ মিশনের ছেলেগুলোকে দেখবে কখনো কখনো বদমাশি বেশি হয়ে যায়, কথা সত্যি, কিন্তু তথাপি দেখবে যে ম্যাসকুলিনিটি একটা আছে। মিথ্যে কথা বললেও বেশ জোর দিয়ে মিথ্যে কথা বলে, বুদ্ধি করে মিথ্যে কথা। তা স্বাভাবিকভাবে এই যে এটি হচ্ছে স্বামী বিবেকানন্দের অবদান। আমি যখন দেওঘরে আছি তখন বিহারের একজন খুব প্রখ্যাত রাজনীতিবিদ, আমি নাম বলবো না, তার ছেলেও এখন বিখ্যাত রাজনীতিবিদ, তার স্ত্রীও মুখ্যমন্ত্রী ছিলেন বিহারে। তো সে যাই হোক, তা সেই ছেলেটির চান্স হলো না। তো যখন হলো না তখন উনি ওর সমস্ত লোকদের পাঠালেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এলেন, ওর আত্মীয় স্বজনেরা এলো, এরা সব এসে বললো যে ছেলেটিকে যদি কোনো রকম আপনি একটু গ্রহণ করেন আমরা খুব খুশি হব। আমি বললাম দেখুন আপনার ছেলের খাতা আমি নিজে ব্যক্তিগতভাবে দেখেছি, ও ছেলেকে নেওয়া যেতে পারে না। আপনার ছেলেকে যদি নিতে হয় তাহলে একটি ভালো ছেলে, যে ছেলেটি নিজের ইয়েতে, কৃতিত্বে, নিজের পারফরমেন্সে চান্স পেয়েছে বা লিস্টে চান্স এসছে, সেই ছেলেটির নামটি কেটে দিয়ে আপনার ছেলের নামটি ঢোকাতে, সেটি আমি করতে পারবো না। তো যখন বেরিয়ে যাচ্ছে তখন বলছে আরে এ कैसे बेवकूफ है, ये भी नहीं कर सकता है। বলছে নামটা চেঞ্জ করে এই নামটা বসিয়ে দিতে পারছে না, কেন বেকুব। তো খানিকটা সত্যি কথা, বেকুব বটে। তা সে যাই হোক, তা এই জন্য আমার সবসময়ই মনে হয় যে ঠাকুরমা স্বামীজির একটা বিশেষ আশীর্বাদ আছে। আজকে রামকৃষ্ণ মিশনের 207টি কেন্দ্র আছে 27টি রাষ্ট্রে, 236টি উপকেন্দ্র নিয়ে 236টি আছে 27টি রাষ্ট্রে। এবং তার মধ্যে শুধু ভারতবর্ষে নয়, আমরা ভারতের বাইরেও শিক্ষা জগতে আমাদের উপস্থিতি আছে। যেমন সিঙ্গাপুরের যে বেস্ট স্কুল, বেস্ট চিলড্রেন্স স্কুল ইন সিঙ্গাপুর ইজ রামকৃষ্ণ মিশন স্কুল, এর বেস্ট স্কুল। এর সিক্রেটটা কি? সিক্রেটটাই একটাই, এমন নয় আমরা যে অ্যাডমিশন টেস্ট দিই সেই অ্যাডমিশন টেস্ট খুব ফুলপ্রুফ অ্যাডমিশন টেস্ট নয়। আমরা যে সবসময় বলতে পারবো মুখ ঠুকে যে ছেলেটিকে আমরা চান্স দিলাম সেই ভালো ছেলে, আর যে ছেলেটি চান্স পেল না 3 ঘন্টার পরীক্ষায় সে খারাপ ছেলে, এ বলা খুব মুশকিল। হয়তো দেখা যাবে যে ছেলেটি চান্স পেল না সে অনেক ভালো ছেলে, যে ছেলেটি চান্স পেল। কারণ 3 ঘন্টার পরীক্ষা একটা সারা জীবনের পরীক্ষার সমান হতে পারে না। কিন্তু কোনো অল্টারনেটিভ নেই বলে আমরা এই প্রসেসটা অ্যাডপ্ট করি। তো স্বাভাবিকভাবেই এত সব কিছু করেও আমাদের কাছে মিডিওকার ছেলেও প্রচুর আসে। তাতে করে সাধারণ মানুষের ধারণা যে আমাদের কাছে বোধহয় সব বাছাই করা ব্রিলিয়ান্ট ছেলে আসে, এবং সেখানে কোনো অপশন নেই। 800 ছেলে অরফেনেজে পড়ে, ওখানে অথরিটির কোনো অপশন নেই অ্যাডমিশনের ব্যাপারে, ওদের কোনো অপশন নেই পাস ফেলের ব্যাপারে, ওদের কোনো অপশন নেই সেন্ট আপ করার ব্যাপারে। অথচ বছরের পর বছর সে অরফেন ছেলেরা 100% ফার্স্ট ডিভিশন পাচ্ছে। তো এই মিরাকলটা হচ্ছে কি করে? মিরাকলটা হচ্ছে ঠাকুরমা স্বামীজি, বিশেষ করে মায়ের আশীর্বাদ। মা স্বয়ং সরস্বতী ছিলেন, স্বামীজির আশীর্বাদ। স্বামীজি এই যে ধর্মচক্র ঠাকুর করলেন, সেই ধর্মচক্রকে 1500 বছর ধরে এগিয়ে নিয়ে চলে যাবেন। তাই স্বামীজি বলছেন